সবাইকে আমন্ত্রণ এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ফুরকান এফসিএ, উনি পুঁজিবাজার বিশ্লেষক। ফুরকান ভাই, আপনাকে স্বাগত। আমাদের সাথে আরও আছেন ইমরান হাসান, উনি এমডি ও সিইও এশিয়ান টাইগার ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ইমরান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে বাজারের যে পতন আমরা লক্ষ্য করছি সেটি কেন হলো? গত কয়েকদিন ধরে বাজারের যে আচরণ ছিল সেটি যথেষ্ট ইতিবাচক। সবাই বলছিলেন যে বাজার অনেক ম্যাচিউর বাজার, অনেক পরিপক্ক বাজার, যেহেতু আচরণটাও সেরকমই হবে। কিন্তু গত 3 দিনের আচরণ আমরা একটু ভিন্ন দেখছি, বিশেষ করে আজকের আচরণটা। এটি কেন হচ্ছে? এটি কি এই স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে নাকি এখানে অন্য কোনো বিষয় আছে? সেই বিষয়টি জানার চেষ্টা করব। আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। প্রকাশ ভাই, যেটি বলছিলাম সেটি হচ্ছে বাজারের আচরণটা কি স্বাভাবিক মনে হচ্ছে কিনা? যদি আজকের দিনে দেখেন, উত্থান পতন থাকবেই। আমরা গত কয়েকদিন ধরে যে আচরণ দেখছিলাম যে প্রতিনিয়ত যেভাবে বাজার বাড়া, ঠিক এখন সেভাবেই কমা দেখছি। এটি কি স্বাভাবিক বাজার মনে করছেন কিনা? প্রথম প্রশ্ন হলো যে আপনার প্রতিনিয়ত যেভাবে বাজার বাড়া, এই কথাটাকেই আমি পুরোপুরিভাবে কখনোই সাপোর্ট করিনি। জি, কারণ হলো দেখেন, বাজারটা ছিল কোথায়? বাজারটা ছিল কোথায়? 6 বছর ধরে বিভিন্ন মহল থেকে, সরকার থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে শুরু করে সবার আন্তরিক চেষ্টার কারণে বাজারটা একটা গিয়ার আপ নিয়েছিল। এরপরে যখন বাজারটা বাড়তে শুরু করলো, হ্যাঁ 2-1 দিন বাজার অনেক বেড়েছে, একদিন বোধহয় 100 পয়েন্ট পর্যন্ত গিয়ে পরে আবার ব্যাক করেছিল। সেটা কিন্তু আমি বলছি না যে সেটা যে খুব অ্যাকসেপ্টেবল, তা না, কিন্তু সেটা তো পরে কমে 90 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। ইয়েস, সেই দিনটা হয়তো একটু বেশি কারণও ছিল, সেটা কারণও ছিল, ভালো শেয়ারগুলো মুভ করেছে। যেমন ব্যাংক, একটা ব্যাংকের ক্যাপিটাল যে পরিমাণ, সেদিন ব্যাংক মুভ করেছিল, সেজন্য এটা হয়েছিল। তো এখন বাজারের যে ক্যাপিটাল সাইজ, সেই সাইজ অনুযায়ী যদি আপনার শেয়ারের দাম বাড়ে এবং সেই জন্য সূচক বাড়ে, এটা নিয়ে যদি আমরা অস্থির হয়ে যাই যে বাজারে উলম্ফন হয়েছে, এই হয়েছে, 600 ইন্ডেক্স বেড়ে গেছে, আমি ঠিক বুঝি না বাজারটা যখন বাড়ছে তখন তার লজিক্যাল জায়গাগুলো কেন আমরা বলছি না। 1 নাম্বার, বাজার বেড়েছে, আমরা কম্পেয়ার করছি, অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা করছি কম্পেয়ার। কিন্তু কম্পেয়ার যখন করি তখন তো সমানে সমানে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ারটা করছি কার সাথে? 2010-এর সাথে, তাই না? 2010-এ আমার দেশের জিডিপি কত ছিল? 2010-এ আমার ইকোনমির বাজেট কত ছিল? 2010-এ কয়টা কোম্পানি মার্কেটে ছিল? 2010-এ এক একটা শেয়ারের দাম যত ছিল সেটা কি এখন আছে? তাইলে আমি যে কম্পেয়ারটা 2010-এর সাথে করছি, যে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, কম্পেয়ারটা তো ঠিক না। কম্পেয়ার করতে হবে যে 2010-এ এটা ছিল, তাহলে 2010-এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখন এইটা হওয়া উচিত। সেটা না বলে আমি বলছি যে 2010-এর থেকে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এই কথাটা, এই যে লাইনটা আমরা বলছি, এটাই ভুল। যে এটা তখনই আমরা বলবো যে অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে কোনটা, যে আপনি আমার মতো আরেকজনের সাথে আমাকে যদি কম্পেয়ার করেন তখন বলতে পারবেন যে অতীতের সকল রেকর্ড, আপনি কম্পেয়ারটা তো ঠিকমতো করেন নাই। সো এখানে আমি একটা নেগেটিভ মেসেজ পাই এই কথাগুলোর মধ্য দিয়ে, যেগুলো বাজারে যাওয়া উচিত নয়। বাজারে বেসিক্যালি যাওয়া উচিত ওই কথাগুলো যে ঠিক আছে, বাজার বাড়ছে, এই সময়ে এসে অনেক ধরনের অঘটন ঘটতে পারে, যেটা আমাদের বাজারে ঘটেও। সেই জায়গাগুলো থেকে আপনারা সাবধান থাকুন। এবং যদি আমাদের স্টেক হোল্ডাররা, যদি আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা যারা কাজ করছেন, আপনাদের যদি সেই আন্তরিকতা থেকেই থাকে, এইভাবেই যদি না বলে আমরা যদি স্পেসিফিকলি বলি যে আপনারা এই সিকিউরিটি, যদি আমাদের সৎ সাহস থাকে যে এই সিকিউরিটিসগুলো পচা সিকিউরিটিস, এই সিকিউরিটিসগুলো থেকে আপনারা বিরত থাকুন, আমাকে বলতে হবে ওই জায়গাগুলো না বলে টোটাল বাজার নিয়ে যখন অ্যাজ এ হোল আমরা কমেন্ট করছি, তখন বাজারে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। এই যে ধরুন 2010-এর খেলোয়াড়রা আবার খেলা শুরু করেছে, এই ধরনের এইসব কথাগুলো ভাই আমি শুনেন, আমি খুব বিরক্ত। এটি কি পুঁজিবাজার বা আর্থিক খাতের জন্য এই ধরনের মন্তব্য কি এই ধরনের কথাগুলো যে কেন হচ্ছে আমি এটাই তো বুঝি না। এবং এই ধরনের কথাগুলো যারা বলছেন তাদের কোনো কনসিকুয়েন্সও নাই। এখন আমার কথা হলো যে এই বাজারটা এত সেন্সিটিভ, এই বাজার নিয়ে আমি আবারও একটা কথা রিপিট করছি, এই বাজার নিয়ে প্রাইম মিনিস্টার তার যথেষ্ট পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন, এই বাজার নিয়ে অর্থমন্ত্রী প্রচুর চেষ্টা করেছেন, বাংলাদেশ ব্যাংক তার ইনিশিয়েটিভ নিয়েছে। তাহলে এতগুলো লোকের প্রচেষ্টার ফল হিসেবে যখন বাজারটা ঘুরে দাঁড়ানো শুরু করেছে, আর তখনই যদি আমি বলি বাজারে আগের খেলোয়াড়রা, হ্যাঁ যদি আমি বলি তাহলে আমার কাছে এক্সাম্পল কোথায়? আমি বলি যে এই খেলোয়াড়রা এখানে বিদ্যমান আছে, আমি গড়হারে কোনো কথা বলা ঠিক না। যেভাবে আমি বলছি বাজারে উলম্ফন হয়েছে, এইভাবে এই কথাগুলোও বলা ঠিক না। এগুলো বলতে গেলে কিন্তু খুব স্পেসিফিকলি বলা উচিত, আদারওয়াইজ এই কথাগুলো বলা থেকে বিরত থাকা উচিত। এবং এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে বাজারে যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থেকে থাকে এবং সেটাতে যদি সরকার এবং রেগুলেটর যদি বিব্রত বোধ করে, তাহলে সেই বিব্রত বোধের পানিশমেন্ট কিন্তু ডেফিনেটলি হওয়া উচিত।
কারণ হলো আমার কথার কারণে যদি রেগুলেটর বিব্রত বোধ করে, আমার কথার কারণে যদি বাজার স্লথ হয়ে যায়, আমার কথার কারণে যদি প্রাইম মিনিস্টারের অপমান বোধ হয়, কারণ উনিই তো চেষ্টা করছেন এই বাজারটাকে তোলার জন্য, তাহলে সেটার পানিশমেন্ট কেন হচ্ছে না? সেটা আমরা কেন সহ্য করছি? আমরা দেখেছি 2010 সালের যে তদন্ত রিপোর্টটা হয়েছে সেটি কিন্তু এক পেশে রিপোর্ট হয়েছে, সেটি নিয়ে কোনো কোশ্চেন দেখি নাই, কিন্তু সবাই বলছে যে সেই রিপোর্টের আলোকে বিচার হচ্ছে কিনা, কিন্তু সেই রিপোর্টটা কতটা যৌক্তিক ছিল, সেই রিপোর্টটা কতটা স্বচ্ছ ছিল, সেটি কিন্তু কেউ বলছেন না। আমি হয়তো সেই প্রসঙ্গে না গেলাম, সেই রিপোর্ট প্রসঙ্গে না গেলাম, বাট আমি যে কথাগুলো আমি বলবো সেগুলো আমি যখনই কোনো কমেন্ট করব, আমরা যেই পক্ষ থেকেই একটু সচেতনভাবে কমেন্ট করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যারা কমেন্ট করব, যে এই কমেন্টটা করার সময় দেখতে হবে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে কোথায়, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাইলে আমি যেই জিনিসটা বলছি যে পুরান খেলোয়াড়রা নতুন করে খেলা শুরু করেছে, তো পুরান খেলোয়াড়রা নতুন করে খেলা শুরু করেছে, 2-3টা এক্সাম্পল তো থাকতে হবে। এই কথাগুলো বলা মানেটা কি? এই কথাগুলো বলা হলো সরকারকে বিব্রত করা, অর্থাৎ সরকার কন্ট্রোল করতে পারছে না। এই কথাগুলো বলা মানে হলো রেগুলেটরকে বিব্রত করা, অর্থাৎ রেগুলেটর টোটালি ফেল করতেছে। এই কথাগুলো বলা মানে হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ কোয়াজি রেগুলেটরি বডি তাদেরকে শেষ করা, ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডকে অপমান করা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে অপমান করা, এটার সাথে রিলেটেড যারা স্টেক হোল্ডার আছে সবাইকে অপমান করা। আমি বলতে চাই, যিনি বা যারা এই কথাগুলো বলছেন তারা কি এতটাই বেশি বুঝেন যে তার চাইতে ভালো বোঝা লোক বাজারে নাই যারা ব্যবসা করে না? আমি এটা তো বুঝতে পারি না। তাইলে এখন আমার প্রশ্ন হলো যে যদি এই কথাগুলো বলতে হয় তাহলে বলার সময় স্পেসিফিক এক্সাম্পল ছাড়া এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। বাজারটাকে এখন দেখেন, মানুষের আস্থা তৈরি করতে সময় লেগেছে 7 বছর, আস্থা নষ্ট করতে লাগবে কিন্তু 2 দিন। জি ইমরান ভাই, একই প্রশ্ন, যদি বাজারে বর্তমান আচরণ দেখে আপনার কি মনে হচ্ছে, যেটি ফোরকান ভাই মূল্যায়ন করলেন, আপনার মূল্যায়নটা কি? আচ্ছা, আমি যেটা বলবো যে দেখেন, মে মাসের 3 তারিখ থেকে গত বছরের বাজারে কিন্তু এখন যে আপট্রেন্ডটা এটা শুরু হয়েছে গত বছর মের 3 তারিখ থেকে। মে মাসের 3 তারিখ থেকে নভেম্বর, মিড নভেম্বর পর্যন্ত, নভেম্বর 14 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে র্যালিটা ছিল খুব বেশি এরকম শার্প ছিল না, মানে স্লো অ্যান্ড স্টেডিভাবে মার্কেটে মুভ করেছে। নভেম্বর 15 থেকে গত উইক পর্যন্ত যখন ইন্ডেক্সটা 5700 ক্রস করলো, এই পিরিয়ডটাতে আমরা দেখলাম যে মার্কেটে র্যালি হলো প্রায় 24%-এর মতো, 2 মাসের একটু বেশি সময়, 2 মাস 10 দিনের মতো হয় তাহলে। আর মে থেকে এই যে জানুয়ারি পর্যন্ত র্যালি হয়েছে, মানে গত উইক পর্যন্ত 35-6%। তার মানে 35-6%-এর মধ্যে 24%, অর্থাৎ 2/3 র্যালি হয়েছে কিন্তু 2 মাসে, 7-8 মাস পিরিয়ডের মধ্যে। তার মানে গত 2টা মাসে মার্কেটের র্যালিটা ছিল বেশ স্ট্রং এবং ভাইব্রেন্ট। এখন এই যে র্যালিটা হলো বেশ স্টিপ র্যালি ছিল। এরকম স্টিপ র্যালি আসলে আমরা গত 6 বছর তো দেখিনি, আমরা একবারে দেখেছিলাম 2010 সালের দিকে। তো এরকম একটা স্টিপ র্যালি যখন হবে, আমার মনে হয় এই র্যালির মধ্যে কিছু প্রফিট টেকিং বা কারেকশন হওয়াটা এটা ন্যাচারাল, এবং এটা হওয়া ইনফ্যাক্ট মার্কেটের লঙ্গার টার্মের জন্য একটা ভালো সাইন যে র্যালিটা সাস্টেন করবে। লাইক আমরা বলি যে কখন যদি কেউ স্প্রিন্ট করে, তার যদি বেশি দূর যাওয়ার দরকার হয় স্প্রিন্ট করে, তার কিন্তু ব্রিথ নেওয়ার জন্য থামতে হবে, আদারওয়াইজ কিন্তু সে কলাপস করে যাবে। একটু থামাচ্ছি, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি হাসিব ভাই, আমি মাহবুব ঢাকা থেকে বলতেছি। জি ভাই বলুন। আমি আপনাদের অনুষ্ঠানটা প্রায় শুনি, ভেরি মাচ ফ্যান অফ ফোকরান ভাই, আমি একজন অনেক ভক্ত। তো উনি যে কথাগুলো একটু আগে বলছে সেগুলো হচ্ছে একদম অ্যাবসলিউটলি রাইট। আর আপনি কিন্তু এই অনুষ্ঠানে কয়েকদিন আগে বসে বলছিলেন, যখন মার্কেট একটু আপের দিকে ছিল, 300 পয়েন্ট প্লাস ছিল, তখন আপনি বলছেন যে মার্কেট অনেক ড্রামাটিকলি বেড়ে যাচ্ছে, আবার 2010-এর মতো হবে নাকি, লাভ 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 এক্সেট্রা। তো আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে এখন যে মার্কেট 3 দিন যাবত পড়তেছে, আজকে যে মাইনাস মার্কেট, তো এটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নেই। জি ধন্যবাদ ইমরান ভাই। আমি কি কোশ্চেন আপনি যেখানে শেষ করছিলেন। তো এখন যে র্যালিটা হয়েছে, এই র্যালি হওয়ার পর আমরা কিন্তু সবাই আলোচনা করছে, দর্শকের যে কথাটা বলে যে মার্কেট বেড়ে গেছে, একটু কারেকশন হতে পারে। হ্যাঁ, এখন দেখতে হবে যে কারেকশন বা প্রফিট টেকিং যেটা হচ্ছে, এটা কি ন্যাচারাল প্রফিট টেকিং কিনা, এখানে কোনো ইন্টারভেনশন আছে কিনা, মানে সেটা বোঝার উপায়, সেটা আসলে বোঝার উপায় আমাদের বাইরে থেকে সত্যি কথা বলতে কম। তবে যে জিনিসটা থেকে বোঝা যেতে পারে যে যদি ন্যাচারাল কারেকশন হয়, তাহলে কিন্তু খুব শীঘ্রই মার্কেট আবার তার অরিজিনাল যে আপ ট্রেন্ডটা সেখানে ব্যাক করবে, যেটা আমি বিশ্বাস করি। এটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু একটা প্যানিক ক্রিয়েশন হওয়ারও চান্স থাকে, যে মার্কেটে এখন যেহেতু একটা 24% র্যালি হয়েছে 2 মাসের একটু বেশি সময়, এখানে কিন্তু সবারই একটা প্রফিট টেকিং করার স্কোপ আছে। অনেকেরই পোর্টফোলিও এখন একটা ভালো প্রফিটেবল অবস্থা থাকতে পারে যারা এই পিরিয়ডটাতে শেয়ার কিনেছে। তো যদি দেখে যে মার্কেটে এই কারেকশনটা কন্টিনিউশন হচ্ছে,
সেই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হতে পারে ইনভেস্টরদের মধ্যে, তারা তখন যেটা করতে পারে প্যানিক সেল শুরু হয়ে যেতে পারে। প্যানিক সেল শুরু হয়ে গেলে তখন এই কারেকশনটা মার্কেটের ট্রেন্ড রিভার্সালে শিফট হওয়ার একটা রিস্ক থেকে থাকে। তো আমি পার্সোনালি যেটা আমার অপিনিয়ন, যেটা আমার কাছে মনে হয় যে মার্কেট এখনও বেশ স্ট্রং আছে, এবং আজকেও আমরা দেখেছি অনেকগুলো কোম্পানির আর্নিং ডিক্লারেশন এসেছে। তো মেজরিটি কোম্পানির আর্নিং ডিক্লারেশন ভালো, এবং মজার বিষয় হচ্ছে যেগুলো ভালো সেগুলোর দাম সেগুলো পড়েছে। এটার ব্যাপারে আমার যে মন্তব্য, দুইটা রিজনে হতে পারে। একটা হচ্ছে আর্নিং আসার আগে সেই কোম্পানিগুলোর খুব ভালো একটা র্যালি হয়েছে, এবং মার্কেটে এরকম একটা রিউমার বা এক্সপেকটেশন ছিল যে কোম্পানিটা এত পার্সেন্ট আর্নিং বেশি আসবে গতবারের থেকে। যখন আর্নিংটা আসলো, হয়তো এক্সপেকটেশন ছিল 30% বেশি আর্নিং আসবে, দেখা গেলো 20% বেশি আর্নিং এসেছে। প্রাইস টিম কিন্তু হয়ে গেছে 30% বেশি আর্নিং আসবে এটাকে ধরে। তো 20% বেশি আর্নিং আসার পরও দেখা গেল যে আজকে প্রাইসটা পড়ে যাচ্ছে, বাট আর্নিং ফিগারটা দেখে মনে হচ্ছে না আর্নিং তো বেশি ইমপ্রেসিভ, তারপরে কেন কারেকশন হচ্ছে। এটা হতে পারে নাম্বার 1 রিজন। নাম্বার 2 রিজন যেটা হতে পারে, মার্কেট যখন কারেকশন থাকে, আমরা 2011-12 সাল দেখছি, যেটা একটা এই মানে কেসটা বোঝানোর জন্য খুব পারফেক্ট একটা সময়। এই সময়টাতে মার্কেট যখন কারেকশন হয়েছে, যত ভালো আর্নিংয়ে আসুক, অনেক কোম্পানি ভালো পারফর্ম করেছে এই সময় ফান্ডামেন্টালি, কিন্তু তারা কিন্তু মার্কেটে পারফর্ম করতে পারে না, তাদের প্রাইস দেখা যাচ্ছে যে কারেকশন কন্টিনিউ হচ্ছে। তো ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট যদি একটু বেশ কারেকশন মুডে থাকে, তখন দেখা যায় ভালো আর্নিংও সেরকমভাবে হেল্প করতে পারে না, কারণ ব্রডার সেন্টিমেন্টে ইনভেস্টরদের তখন বিয়ারিশ থেকে থাকে। আজকে যেটা একটা রিজন হতে পারে। জি, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আব্দুল আজিজ। ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে এই যে কয়েকদিন বাজারটা একটু ভালো হইলো, আমরা একটু আশায় বুঝ পাচ্ছিলাম, আবার যে এই খালেদ সাহেবের কথার পরে ঠিক আছে শুরু হয়েছে এই যে ধস নামা, এটা কি বাজারটা কি এখন কি ঠিকভাবে আছে, না এটার মধ্যে আবার কোনো ঢুকলো? আর 2 নম্বরে হলো ভাইয়া একটা অনুরোধ, ওই 3টা পর্যন্ত যদি যে শেয়ার প্রাইস গুলো একটু দেখাইতেন টিভির স্ক্রিনে, তাহলে আমরা একটু দেখতে পারতাম আর কি। সবসময় তো দেখতে পাই না। দর্শক ধন্যবাদ। এটি আমরা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে বিষয়টা তুলে ধরবো, তারাই আসলে ডিসিশন নেবেন। ফুরকান ভাই, দুটো প্রশ্ন, এবং দুটো প্রশ্নই আপনার কাছেই করতে চাই। যে দর্শক যে দুটো প্রশ্ন করছে, শেষের প্রশ্নটা ধরি, আপনি যদি বলেন। আসলে উনি যেটা বলার চেষ্টা করেছে, কোনো একজন ব্যক্তির নাম করে বলেছে যে তখন থেকে এটা বাজারটা পড়া শুরু হয়েছে। আমি কিন্তু এটাকে অলরেডি অ্যাড্রেস করার চেষ্টা করেছি কথাগুলোর মধ্য দিয়ে। আর দ্বিতীয় জিনিস যেটা হলো, ইমরান ভাই যেটা বলার চেষ্টা করেছেন যে দেখেন, বাজারে যদি নেগেটিভ কারেকশান যদি এইভাবে একটু কন্টিনিউ করে, বেশি কারেকশান ইজ ফাইন, কারেকশান হবেই, বাজার কারেকশান, যেটা উনি ঠিকই বলেছে যে আমি দৌড়াচ্ছি, আমি যদি একটু ন্যাপ না নিয়ে নিই তাহলে কিন্তু আমি আবার দৌড়াতে পারবো না। ঠিক আছে, কিন্তু কথা হলো আমি যদি 1 মাইল দৌড়ানোর পরেই ন্যাপ নেওয়া শুরু করি, আমি তো অযোগ্য রানার, আমি তো আসলে যোগ্য রানার না। তো বাজারটাকে যাতে ওই রকম অযোগ্য রানারের জায়গায় নিয়ে যাওয়া না হয়, এই জায়গাটা কিন্তু আমাদের সকল পক্ষকে খেয়াল করতে হবে। তাইলে আমি এখন আরেকটা প্রশ্ন তুলতে চাই, যদি এখানে ইন্টারভেনশনই আমরা মনে করে থাকি, তাহলে সেই ইন্টারভেনশন কেন গত 2 মাসে যখন বাজারটা 24% হাইক হইল, তখন কেন এই ইন্টারভেনশন 12%-এর সময় হইল না? কারণ আমি যখন আপনাকে কলা দেখাই দিব, তখন যদি আমি আপনাকে পরে ছোট্ট একটা কিছু দেখাই, ওইটা তো আপনি খাবেন না। কারণ আমার ঘটনাটা ওই রকম হয়ে গেছে, আমি তো তাকে কলা দেখাই বাজারে নিয়ে আসছি, টাকাগুলো তো নিয়ে আসছি সাধারণ মানুষের টাকা বাজারে, তাহলে আমি এখন তাকে কলা দেখাই এখন বেন্ডি কেন দেখাচ্ছি? তাহলে আমি এই কথাটাই বলতে চাই যে আপনারা যখন যে অবস্থায় থাকবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, যদি সেখানে ইন্টারভেনশন থেকে থাকে। আমি বলছি না যে সেখানে ইন্টারভেনশন আছে। একটি প্রশ্ন আছে বাজারে প্রচলিত, সেটি হয়তো আপনিও শুনে থাকবেন, যে বিএসইসি থেকে বড় বড় হাউসগুলোকে ফোন করে শেয়ার বিক্রি কথা বলেছে, যে বাজার যেভাবে বাড়ছে তোমরা এখন নেট সেলে থাকো। আইসিবি থেকে প্রচুর শেয়ার বিক্রি হয়েছে, এবং সেটি কিন্তু একটি পর্যায়ে ছিল, তখনও বাজার বেড়েছিল। এই যে বিএসইসি থেকে বলার পরও কিন্তু বাজারে একটা মুভমেন্ট ছিল, কিন্তু তারপরের যে ঘটনাটা ঘটলো, সবাই যে বলা শুরু করলো বাজার আসলেই বেড়ে গেছে, বাজারে সব কিছু, যেটি আপনিও জানেন, তারপরে বাজারে যে এখন আচরণ, সেটিকে আপনি কিভাবে দেখবেন? আমি আসলে ওই যে কথাটা আপনি বললেন যে বিএসইসি কি করলো আর আইসিবি কি করলো, এটা আমি জানি না। বিএসইসি রেগুলেটর হিসাবে কি করতে পারে আর কি করতে পারে না, এটা ওনারা খুব ভালো জানেন। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হলে, বিএসইসি করেছে, তোমরা নেট সেলে থাকো, ধরলাম বিএসইসি বলেছে, আপনার কথাটাই ধরলাম যে বিএসইসি বলেছে। বিএসইসি যখন বলেছে যে নেট সেলে থাকো, তখনও কিন্তু বাজার বেড়েছে, এটা আপনার কথা। যদি তাই হয়ে থাকে, তাহলে তার মানে কি, তখন বাজারে টাকা ঢোকার একটা ফ্লো ছিল। সব কিছু কিন্তু একটা লিমিট আছে ভাই। মানুষ তো তার ফিঙ্গারটাকে বার্ন করেছিল, ওই বার্ন হওয়ার পরে নতুন করে মলম লাগানোর চেষ্টা কিন্তু সে করেছে, তার পকেটের আরও টাকা ঢুকিয়ে দিয়ে, এখন ওইটাও যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, যখন সে টাকাগুলো আনছে, তখনই কিন্তু আমার সতর্ক হওয়া উচিত ছিল, বলা যে বাজার এখন বাড়ছে, তোমরা সঠিক জায়গায় বিনিয়োগ করো।
একদম স্পেসিফিক সিকিউরিটিজের নাম বলে দেওয়া উচিত ছিল। যদি কারো মানুষের উপকার করার ইচ্ছা থাকে, যদি সত্যিকার অর্থে এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের যদি বিনিয়োগকারীদের উপকার করার ইচ্ছা থেকে থাকে, যদি রেগুলেটরের বিনিয়োগ করার যদি রেগুলেটর এই কথাটা বলে থাকে যে তোমরা নেট সেলে তাহলে রেগুলেটর ডেফিনেটলি একটা সার্কুলারের মধ্যে দিয়ে বলা উচিত ওই অ্যানালাইসিসও যে এই শেয়ারগুলো তোমরা কিনবা না, এই শেয়ারগুলো কিনবা না বললে অ্যাটলিস্ট বলতে হবে যে এই শেয়ারগুলো কেনার যোগ্য নয়, তাইলে কিন্তু মানুষের হাত আর বার্ন হয় না। আপনার মনে আছে 2010-এর পরে 2010-এর ডিসেম্বরের পর থেকে মানে 11 শুরু থেকে আমরা বিএসসিসির বিভিন্ন ধরনের হস্তক্ষেপ দেখেছিলাম, যে বিনিয়োগকারীদের বাঁচানোর একটি পায়তারা দেখেছিলাম, যে তারা বলেছে যে ফোর্স সেল দিও না, তুমি বিনিয়োগকারীদের যারা মার্জিন ঋণ দিয়েছো তাদের আস্তে আস্তে অ্যাডজাস্ট করো। এই কথাগুলো বলার কারণেই কিন্তু এখন যে নেগেটিভ ইকুইটিটা দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে কি বিএসসিসির এখনও বোধোদয় হয়নি যে কৃত্রিমভাবে কোনো কিছু করায় ফল ভালো হয় না? না, বিএসসিসি আসলে আপনি যে কথাগুলো বলছেন দেখেন বিএসসিসির অবস্থানটা কোথায়। বিএসসিসি হলো রেগুলেটর, বিএসসিসির জবাবদিহিতা রয়ে গেছে সরকারের কাছে, বিএসসিসির জবাবদিহিতা রয়ে গেছে তার নিজের কাছে, বিএসসিসির জবাবদিহিতা রয়ে গেছে বিনিয়োগকারীদের কাছে, বিএসসিসির জবাবদিহিতা রয়ে গেছে স্পেসিফিক কোম্পানিগুলোর কাছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু তার জবাবদিহিতা আছে। বিএসসিসি রেগুলেটর সে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে নয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ না করুক বাজার যদি আবার 2010-এর মতো জায়গায় উঠে যদি আবার যদি বাজার ব্যাক করতো, তাহলে আমরা কিন্তু রেগুলেটরকেই দুষতাম ইন আদার ওয়ার্ডস। তাহলে রেগুলেটর সেখানে তার স্কিন সেভ করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো এই স্কিনটা সেভ করার সময় উপযোগী সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন। এখন প্রশ্ন হলো যে আমি যদি মানুষকে একবার টেনে নিয়ে আসি, আমরা আনার চেষ্টা করেছি, তাহলে সেখানে কিছুটা সাস্টেইনেবল জায়গায় মানুষকে থাকতে দেওয়া উচিত। কারণ যারা এই নেগেটিভ ইকুইটি হারিয়েছে তাদের ইকুইটিটাও এখনও প্লাস হয় নাই, এখন নতুন করে তারা টাকা ঢুকিয়েছে, গরু ছাগল বউয়ের গহনা এগুলো বিক্রি করে তারপর আয়না অনেকে ঢুকিয়েছে। বাট যদিও এটা উচিত নয়, শেয়ার বাজারে কোনোভাবেই উচিত নয়। তাহলে এখন প্রশ্ন হলো যে বিএসসিসির যে ভূমিকা, সেটা বিএসসিসি যেটা করার চেষ্টা করেছে, কখনো কখনো সে রাইটলি করার চেষ্টা করছে বা করে, ঠিক আছে, তার বাট ইন্টারভেনশনের যে জায়গাটুকু আছে, আমি মনে করি না যে বিএসসিসির ইন্টারভেনশনটা এটা কন্টিনিউ হওয়া উচিত বা হচ্ছে, এটা আমি এখনও মনে করছি না। হয়তো 2-1 দিন যখন উপরে উঠেছে তখন তারা বলেছে কিনা আমি জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, যে বিএসসিসি আসলে কি এটা ইন্টারভেন করার দরকার আছে কিনা, সেটাও একটা ইস্যু, সেই কোশ্চেনটাও থেকে যায়। কারণ বিএসসিসি ইন্টারভেন যখন করেছিল বাজারটাকে ঠিক করার জন্য নেগেটিভ, তখন কিন্তু পারেনি। তাই এখন হয় কি, বাজারটাকে ফেলে দেওয়া যতটা সহজ, বাজারটাকে তোলা কিন্তু তার চাইতে অনেক বেশি কঠিন, যেটার অলরেডি এক্সপিরিয়েন্স বিএসসিসি এবং সরকার সবারই হয়ে গেছে। তাইলে এই জায়গাটায় এসে আরেকটু চিন্তাভাবনা এবং আরেকটু সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। জি ইমরান ভাই, মানে ভালো কিছু করতে গেলেই দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে বাধা চলে আসে। আমরা গত 7 বছরে আমরা যারা মিডিয়া কর্মী আছি, আমরা কিন্তু সেইভাবে ক্যাপিটাল মার্কেটকে তুলে ধরি নাই, আমরা চেষ্টা করি নাই যে এই বাজারের সমস্যাগুলো তুলে ধরার। অনেক পত্রিকা বলেন, অনেক টেলিভিশন বলেন, তারা এই ক্যাপিটাল মার্কেট নিয়ে নিউজই দিত না। কিন্তু এখন আমরা দেখছি যে সবাই একবারে ঝাঁপিয়ে পড়ছে, এবং তার সাথে সাথে ফোরকান ভাই যে কথাগুলো বললেন, যাদেরকে ইন্ডিকেট করেছেন তারাও বলছেন। আবার আমরা দেখছি রেগুলেটরদের পক্ষ থেকেও একটি প্রচেষ্টা ছিল যখন বাজারে একটু বেড়েছিল। তার মানে সব দিক থেকে যখন নেগেটিভ হয়, তখন বাজারের যে আজকের পরিস্থিতি সেটা তো কাম্যই। এটা তো অবশ্যই কাম্য নয়। মানে আমার মতে বাজারকে আসলে বাজারের মতো চলতে দেওয়া উচিত। এখানে একটা ন্যাচারাল কারেকশন বা ন্যাচারাল আপট্রেন্ড যেটাই হোক, এটা কিন্তু আসলে ইনভেস্টরদের পার্টিসিপেশনের জন্য কারেকশন হচ্ছে বা র্যালি হচ্ছে। ইনভেস্টররা যদি মনে করে যে আমার শেয়ারগুলো আন্ডার প্রাইস আছে বা উই শুড টেক পজিশন, আমাদের ইনভেস্ট করা উচিত, তারা কিন্তু ইনভেস্ট করবে। আপনি ইন্টারভেন করেও এটা আসলে যেটা হয়তো সাময়িকভাবে হয়তো বা আটকে রাখতে পারবেন, আলটিমেটলি কিন্তু বাজার তার বাজারের গতিতেই চলতে থাকবে। যেটা আমরা 2010 সালের শেষ থেকে এই গত বছর মিড পর্যন্ত আমরা দেখেছি। অনেকবার অনেক স্টেপ নেওয়ার পরও, ফোরকান ভাই অলরেডি আলোচনা করেছেন এই বিষয়ে, অনেকবার স্টেপ নেওয়ার পরও কিন্তু বাজার ঘুরে দাঁড়াতে পারেনি সেভাবে, কারণ বাজারের ন্যাচারাল ট্রেন্ডটা ছিল তখন বিয়ারিশ ট্রেন্ড। তো একইভাবে বাজার আপ ট্রেন্ডের সময় যদি ইন্টারভেন করা হয়, এখানে আমার মনে হয় প্রথমত ন্যাচারাল ট্রেন্ডটাতে চেঞ্জ করার চেষ্টাটা না করাটাই ভালো। এটা অনেক সময় কনসিকুয়েন্সটা আরও খারাপ হয়। দেখা যায় যে এইভাবে যদি আটকে রাখা হয় যে আমি ঠিক আছে বাজার উঠতে দিব না, এরকম যদি কোনো মিডিয়া হোক বা কোনো পার্টিকুলার গ্রুপও যদি ট্রাই করে থাকে, এটা আসলে দেখা যায় এভাবে আটকে রাখা পসিবলও হয় না। এবং পরবর্তীতে যখন বাজারটা আবার তার নিজস্ব গতিতে ফেরত চলে আসে, তখন দেখা যায় আরও বেশি মানে শক্তি নেই, সে ফেরত আসে, যেটা আমরা ডাউন ট্রেন্ডের সময় দেখেছি এবং আপ ট্রেন্ডের সময় সেম জিনিসটা হয়।
তো আসলে এখানে মেইন জিনিস যেটা মিডিয়ার একটা খুব ভালো ভূমিকা থাকতে পারে। আপনি যেটা বললেন যে মিডিয়াতে আমরা কিন্তু 2011 থেকে 15 সাল পর্যন্ত মিডিয়ার খুব একটা প্রেজেন্স দেখিনি, মানে কয়েকটা কয়েক মিডিয়া ছাড়া। তো তাদের মানে শেয়ার বাজার বলে যে কিছু আছে, অনেক পত্রিকা খুলে সেটা বোঝা যেত না, ইভেন একটা সিঙ্গেল নিউজও থাকতো না শেয়ার বাজার নিয়ে। অথচ আপনি বিনোদনের উপর দেখবেন যে একটা 4 পেজের ট্যাবলেট তারা সাপ্লিমেন্টারি দিচ্ছে। তো সেই বিনোদন যেরকম ফোকাস পাচ্ছে, স্পোর্টস যেরকম ফোকাস পাচ্ছে, বিজনেসও একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো সেটার কিন্তু আমরা সেরকম কাভারেজ অনেক পত্রিকারই দেখিনি। এখন অনেকে চেষ্টা করছে, বাট আমি দেখছি যে এরপরে এই ডেপটা অনেক পত্রিকার মধ্যে বা অনেক নিউজ চ্যানেল বা টিভি চ্যানেলের মধ্যে আমরা এইভাবে পাই না। তো এটা অবশ্যই কাম্য নয়। আমি আশা করি যে ভালো যেটা যে ইদানিং কিছু পত্রিকা আমরা দেখেছি বা নিউজ পোর্টাল দেখেছি যে বিজনেস ফোকাস, এবং তারা এটাকে বেশ ভালো ভাই বাজারের গত কয়েকদিন ধরে আমরা দেখছি লেনদেন একটু কমে যাচ্ছে। গতকালকে 1200 সামথিং হয়েছে, আজকেও কিন্তু যে ট্রেন্ড তাতে 1000 কোটির আশেপাশে হবে। তা আপনি কি মনে হয় যে একটু কারেকশনের দিকে বাজার যাওয়ার কারণে লেনদেন কমে গেছে? এটা তো খুব স্বাভাবিক। দেখেন, আমি যে কথাটাই বারবার বলার চেষ্টা করেছি, আস্থা। এর আগে বার আমরা যখন বাজার বাড়া শুরু করে নাই, আমরা যখন এখানে যতবার কথা বলেছি যে মানুষের আস্থা নাই, আস্থা ফিরে পাচ্ছে না, ঠিক একই রকমভাবে বাজারটা যখন নেগেটিভ, মানুষ তো ভয় পাইছে তো রে ভাই, ভয় তো তারা পেয়েছে। তারা মানে ওই কি বলে চুন খাইতে গিয়ে মুখ পোড়া গেছে, তো এখন দই দেখলেও কিন্তু তারা এখন আর মুখে দিতে চিন্তা করে যে এটাও বোধহয় চুন। এখন যে কারণে যেটা হচ্ছে সেটা হলো যে বাজার তো একবার যখন ফিঙ্গার বার্ন করেছে তখনই তো সে আর লেনদেনের দিকে যাচ্ছে না। কারণ বাজার জিনিস একটু আগে এক দর্শক ফোন করেছিল যে এটাকে আবার 2010-এর মতো এরকম 10-এর দিকে যাচ্ছে কিনা। তাহলে মানুষের ভিতরের ভয়টা কেটে ওঠার আগেই বাজারটা কিন্তু উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছে। বাজারের কিছু লোক উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে, কিছু রিপোর্টার আপনারা উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন। তো সো এই যে কথাবার্তাগুলো যেটা আপনারা বলছেন, হচ্ছে যে বাজার কি এতটাই ঠুনকো যে কেউ রিপোর্ট করলো আর বাজার পড়ে গেল? আমি মনে করি বাজারটা এখন পর্যন্ত ততটাই ঠুনকো। কেন ঠুনকো আপনাকে আমি বলি, কারণ বাজারের উপরে আস্থাটা মানুষের কতবার নষ্ট হয়েছে আপনি আমাকে বলেন তো। আপনি 96 সালের কথা বলেন, আপনি 2010-এর কথা বলেন, আজকে আপনি পরপর কতদিন ডিফারেন্সে আপনার এসে বাজারটার উপরে বারবার আস্থা নষ্ট হচ্ছে। আপনি যদি ইউএসএর দিকে তাকান, সেই বহু আগে একবার ওয়াল স্ট্রিটে ধস নেমেছিল, তারপরে তো আর ইউএসএ এইরকমভাবে ধস নামে নাই। আমার এখানে তো পরপর 2টা ঘটনা পরপর করে হয়ে গিয়েছিল। তো তাইলে আমার এখানে আস্থাটা যতটা নষ্ট হবে, ইউএস ওয়াল স্ট্রিটে এতটা আস্থা নষ্ট হবে না। আপনি আর মনে আছে কিনা বিএসসিসির একটি সার্কুলার ছিল, ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলতে হলে মানে আইনের বাইরে বলা যাবে না, এবং সেটা সাংবাদিকদের ক্ষেত্রেও একই বলা ছিল। তো এখন যদি তাই হয়ে থাকে আপনার কথায় যে আমরা রিপোর্ট করছি বলে বাজার পড়ে যাচ্ছে, তাহলে বিএসসিসি কেন সেটা আপনারা রিপোর্ট করছেন বলে বাজার পড়ে যাচ্ছে কথাটা এরকম যদিও সরাসরি নয়, বাট আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা যখন কথাগুলো বলছেন, আপনাদের কথাগুলো যেভাবে বলা উচিত সেভাবে আপনারা বলছেন না। কিন্তু আপনি দেখেন যারা এই মিডিয়ায় ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে সবাই কিন্তু আপনি যেভাবে বলছেন জ্ঞান না নিয়ে রিপোর্ট করে, সেটা কিন্তু ঠিক না। আপনি যদি, আমি কিন্তু বলি না যে জ্ঞান না নিয়ে রিপোর্ট করে, যতটুকু করা উচিত সেভাবে করে না, সেটাও যদি আপনি বলেন, সেটাও কিন্তু হয়তো কয়েকটি পত্রিকা কিন্তু করুক না কেন, শুনেন এখন কে করছে সেটা পরের কথা, কিন্তু কোশ্চেন হলো যে আপনি, আমরাও ছোটবেলায় একটা শুনতাম যে একে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিলে ঘর পুড়ে যায়। এখন কয়জন করছে সেটা দরকার নাই, কিন্তু একজন নষ্ট করলেও কিন্তু সে বালকের সমানে আগুন দিয়ে দিচ্ছে। সুতরাং কে গুটি কয়েক হোক আর সে একজনই হোক না কেন, সে কিন্তু আইনের বাইরে না। এখন আমার প্রশ্ন হলো যে আমি বলছি না যে আপনারা জ্ঞান করবো, আপনাদের জ্ঞান নাই বলে আপনারা এরকম করছেন, নো। আমি সেখানে যেটা বলতে চাই ইন্টেনশন, আপনার নলেজ কম সেটা আমি বলছি না, আমি বলতে চাচ্ছি ইন্টেনশন। আপনার কোন ইন্টেনশনে আপনি বলছেন বাজার অতীতে সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে? এই কথা বলার আগে আপনাকে পরের অ্যানালাইসিসটা আপনি দিলেন না কেন? আপনি পুরো অ্যানালাইসিসটা দিলেন না কেন? সব রেকর্ড ছাড়িয়েছে আমি সেটাই বলছি, মানে কোন ডাটার ভিত্তিতে আপনি এটা বলছেন? আপনি বলছেন 2010-এ এটা ছিল, 2016-তে এটা হয়েছে, মানে সেটা কিসের কথা? সূচকে বলছেন, লেনদেনে বলছেন 2000 কোটি টাকা লেনদেন হয়েছে ওই সময়। আমি সেটাই বলতেছি, তাহলে আবার লেনদেন তো 2010-এ 3200 কোটি টাকা হয়েছে। আমি সেটাই বলতেছি যে আবার তারপর আমরা বলছি অতীতে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, আমি নিজে দেখেছি। তাহলে এই কথাগুলো যখন আমরা বলছি তখন বলার আগে কি আমরা কেন কম্প্যারিজন দিচ্ছি না? কেন আমরা এই কথাগুলো যে বলছি এটা বেসিসটাকে দিচ্ছি না? আমি কেন 2010-এর সাথে কম্পেয়ার করছি? 2010-এর সাথে কম্পেয়ার করতে গেলে মাঝখানে আরেকটা কলাম আসতে হবে। 2010-এ যত শেয়ার ছিল এখন 3.5 গুণ শেয়ার বাজারে, সেই হিসাবটা অবশ্যই নেওয়া উচিত। একটা জিনিস বলিনি আপনাকে, আমাদের জিডিপি 37% ছিল, 37 ভাগ ছিল আপনার গত 2010-এর বাজারে, এটা এখন মাত্র 21। তাইলে আমার কাছে এখনো 16 ভাগ রয়ে গিয়েছে। তাহলে আমি এখনই কেন বলতেছি 2010-এর সাথে কম্পেয়ার করি? হাউ কুড ইট পসিবল? আই ডোন্ট নো। জি, একটা ফোন নিচ্ছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চিটাগাং থেকে বলছিলাম, আমার নাম কবির জি। আহমদ চৌধুরী। ভাই আমি পছন্দ করেছিলাম মার্কেট পড়ছে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু মূল কথা হচ্ছে মালিক পক্ষ যারা লাভ করে 50%, তারা দেয় 10% অথবা 15%, যার কারণে প্রফিটটা পাওয়া যায় না। যেমন এনবিএল ধরেন, এনবিএল গত বছর দিচ্ছে 15%, এবার তারা হাইয়েস্ট ডিভিডেন্ড নিচ্ছে, প্রফিট করছে। তাইলে তারা যদি 20 দেয়, 15 দেয়, 25 দেয়, এই রেগুলেটর জন্য তাদের ন্যায্য পাওনাটা শেয়ার হোল্ডাররা পায়। এদিকে যদি ইনশিওর করে, আমার মনে হয় মার্কেট আবার ঘুরে দাঁড়াবে, কারণ জি। যতটুকু লাভ করে তা দিচ্ছে না তো তারা। জি, ধন্যবাদ দর্শক। এখানে আপনার নিজেরও একটি দায়িত্ব থেকে যায় যে আপনি বা যদি মনে করেন এই কোম্পানি যতটুকু মুনাফা করছে ততটুকু দিচ্ছে না যতটুকু দেওয়ার কথা, তাহলে আপনি অন্য কোম্পানি চুজ করতে পারেন। আমি এখানে শুধু একটু শেয়ার করি, ভদ্রলোক যে কোশ্চেনটা করেছেন, ওনার দায়িত্ব যেটা থেকে যায় সেটা হলো উনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন, ভাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বেশিরভাগ শেয়ার হোল্ডারের ভিতরে কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচ আছে এজিএম এ না যাওয়া। এজিএমে না যাওয়ার যে নেগেটিভ কালচার আমাদের মধ্যে আছে, সেখান থেকে আমরা বের হয়ে আসি। আর আমি যদি বুঝি সে দিচ্ছে না, যে জায়গা থেকে আমি বুঝতেছি, সেই কোশ্চেনটা যাতে আমি করি, এজিএমে যত শক্তিশালী পক্ষ এটাকে ডিভার করার চেষ্টা করুক না কেন, আপনি যদি আপনার এতগুলো শেয়ার হোল্ডার মিলে যদি সবাই মিলে যাই, সেখানে আমরা জানি এজিএমে কী হয়, গুটি কয়েক লোকজন এটা আটকানোর চেষ্টা করে, তারা কিছুই করতে পারবে না। আপনি আপনার ভয়েস রেজ করুন, কোম্পানিকে ধরুন, জিজ্ঞেস করুন, উত্তর সে দিতে বাধ্য, কেন সে দিচ্ছে না। ফুরকান ভাই, এটি বাস্তবতাটা ভিন্ন। আপনি কোনো শেয়ার হোল্ডার যদি এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা যত ভালো কোম্পানি হোক না কেন, আপনি এজিএমে যে কোনো বিনিয়োগকারী কথা বলতে পারে না। এটা যেটা হাসিব ভাই বললেন, মানে ফোরকান ভাই যেটা বললেন, এবং যারা কথা বলে তারাও বিনিয়োগকারী, তাদের শেয়ার হচ্ছে 100, 200, 10টা, 5টা। হ্যাঁ, ফোরকান ভাই যেটা বললেন যে এটা যদি আস্তে আস্তে এরকম একটা প্র্যাকটিস হয় যে বিনিয়োগকারীরা এজিএমে পার্টিসিপেট করবে, এটা কিন্তু একটা চক্র মতো হয়ে গেছে যে তারা যে কথা বলতে পারে না এই জন্য আমি যাব না। হ্যাঁ, আবার আমি যাব না দেখে ওই চক্রটাও শক্তিশালী হচ্ছে দিন দিন। তো এটা আস্তে আস্তে অ্যাওয়ার্ড যদি করা হয় যে এটা একদিনেই হবে না, হয়তো 5 বছর সময় লাগবে, যে এখন হয়তো 10% বিনিয়োগকারী যাচ্ছে, 5 বছর পর যদি 50% যায়, তখন কিন্তু চক্রটা যখন 10,000 লোক আসবে এজিএমে, 10 জনের চক্রটা কিন্তু অনেক তুলনামূলকভাবে উইক থাকবে। এখন তারা হয়তো 50 জনের মধ্যে 10 জন বেশ স্ট্রং। মানে আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বললাম। তো এই প্র্যাকটিসটা হতে সময় লাগবে। ফোরকান ভাই যেটা বললেন, এটা আস্তে আস্তে করে যদি হয় ডেফিনেটলি ভালো। এখানে ফর নাও চলে আসে সুশাসন। আপনি যদি এখন বিএসএসসি যদি বলে যে তোমার এজিএম এর সিডি আমাকে দিবা, হয়তো দেয়ও, ওখানে যদি কোনো বিনিয়োগকারী প্রশ্ন করে করতে না পারে সেই বিষয়টা, এবং ওই বিনিয়োগকারী যদি বিএসএসসিতে কমপ্লেন করে এবং তার এগেইনস্টে যদি তারা অ্যাকশন নেয়, তখনই কিন্তু এটা হবে। কিন্তু আমরা এরকম কোনো অ্যাকশন দেখি না। বিষয় কি হাসিব ভাই, ধরেন একজন সাধারণ বিনিয়োগকারী, তার একটা শেয়ারে 20,000 টাকার ইনভেস্টমেন্ট আছে, সে তখন প্রথমত এজিএমে সে যে অ্যাটেন্ড করবে, এটার জন্য তার যত দূরে যেতে হবে, ঢাকার ট্রাফিক পার হয়ে যে সময়টা দিতে হবে, তারা হয়তো ওয়ার্কিং বা সে বিজনেসে আছে, তো এই স্যাক্রিফাইস করে প্রথমত সে যাওয়া তার অংশ সম্ভব হয় না। এমন হতে পারে সে ঢাকার বাইরে থাকে, এজিএম হবে ঢাকাতে, সেইভাবে আমি 20,000 টাকার শেয়ারের এজিএমে অ্যাটেন্ড করার জন্য আমি 4,000 টাকা 5,000 টাকা খরচ করে আমি যাওয়া আসা করবো না, এটা হয়তো তার জন্য মেক সেন্স করে না। তো সেই ক্ষেত্রে অনেকে অ্যাটেন্ড করতে পারছে না, বা অনেকে সে চাকরিতে আছে দেখে সে যেতে পারছে না। বাট আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে বিএসসিসি যদি তাদের এই রেকর্ডটা দেখে, রেকর্ড দেখে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে। এখন কেউ যদি এজিএমে নাই যেতে পারে, কোশ্চেনটা রেজ করতে যারা অনেকে হয়তো যেতেই পারছে না সেখানে, সে কিন্তু কোশ্চেনটা রেজও করতে পারছে না। এখন 10 জন বা 50 জন লোক যে কোশ্চেনটা রেজ হওয়ার চান্স ছিল, যদি 5,000 জন যায়, এই কোশ্চেনটা রেজ হওয়ার চান্সটা কিন্তু তখন 10 টাইমস 100 টাইমস বেড়ে যায়, এবং এটা স্কিপ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো যখন এরকম ব্রডার পার্টিসিপেশন হবে, তখন দেখা যাবে এজিএমটা আসলে একটু মিনিংফুল এজিএম হবে। হয়তোবা প্রথম কিছু হবে না, বাট অ্যাট দ্য সাম পয়েন্ট যখন দেখা যাবে এগুলো নিয়ে অনেক রকম মানে কথাবার্তা হচ্ছে, মিডিয়াতে আসছে, রেগুলেটর এখানে পদক্ষেপ নিচ্ছে, আস্তে আস্তে কিন্তু এজিএমটা তখন আরও মোর মিনিংফুল হবে, যেটা এখন হচ্ছে না। বাট এই মোমেন্টে যেন আমি যেটা মনে করি যে তার যদি এমন হয় এজিএমে তার যাওয়াটা তার জন্য পসিবল হচ্ছে না কোনো কারণে, সেই ক্ষেত্রে অবশ্যই যেই কথাটা আপনি শুরুতে অনেকটা বললেন, যে একটা কোম্পানিতে সে যখন বিনিয়োগ করবে, তার গভর্নেন্সটা এটাকে তার খুব ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, যে এই কোম্পানির পিছনে যারা আছে তারা কারা, তারা কি বিনিয়োগকারীদের সাথে প্রফিটটা শেয়ার করার মতো লোক কিনা, নাকি তারা, উনি যেটা বললো যে 50% প্রফিট করছে, ডিভিডেন্ড দিচ্ছে 15%, বাকি টাকাটা সে আন্ডার রিপোর্টিং করছে। এখানে অডিটর, রেগুলেটর সবার ভূমিকা তো আছেই, বাট বিনিয়োগকারীর যে ভূমিকাটা তার হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা, কোন কোম্পানিগুলা গভর্নেন্স তুলনামূলকভাবে স্ট্রং এবং কোন কোম্পানিগুলো গভর্নেন্স নিয়ে কোশ্চেন আছে, সেখান থেকে তার দূরে থাকাই উচিত। যত ভালো আর্নিং বা ডিভিডেন্ডের মানে লোভী সে দেখুক না কেন বা কথাই শুনুক না কেন, তার উচিত এই ধরনের কোম্পানি থেকে দূরে থাকা। ভাই, বাজারের যে এখন আচরণ, এরকম যদি আর 2-3 দিন থাকে,
তাহলে বাজারটা কি কারেকশন হয়ে আবার আমি ব্যাক তো করবে? বলি আল্লাহ মাফ করুক এরকম যাতে 2-3 দিন না থাকে। এটা যদি আরও 2-3 দিন এভাবে কন্টিনিউ করে সেটা বাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো অবস্থাতেই খুব ভালো মেসেজ হিসাবে যাবে না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কারণ বাজার যখন মানুষ একবার যদি ভয় পেয়ে যায়, মানুষ যদি আবার মানে হাত পা গুটিয়ে এখান থেকে চলে যায়, আপনি মানুষের পায়ে ধরেও এখানে আনা মুশকিল হবে। এবং আমি আবার বলছি, সরকারের যেই বিভিন্ন পজিটিভ যে পদক্ষেপগুলো, তার যে অর্জনগুলো এই বাজারকে নিয়ে যেটা হয়েছে, এটা ধূলিসাৎ হয়ে যাবে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কারণ মানুষ যখন ভয় পেয়ে যাবে তখন আপনি মানুষকে এখানে আর আনতে পারবেন না। এর মানে এই নয় বাজার প্রতিদিন 100 পয়েন্ট করে বাড়ুক, সেটাও আমি চাই না। বাজার একটা সুস্থ ধারার মধ্যে থাকুক, সেটা আমি ডেফিনেটলি চাই। আর এই সুস্থ ধারার মধ্যে বাজারকে রাখার জন্য যারা আছে তাদের মধ্যে বিএসসিসি, তাদের মধ্যে স্পেশালি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, যাদের কাছে প্রচুর পরিমাণে পোর্টফোলিও আছে, বাংলাদেশ আমাদের যেসব কমার্শিয়াল ব্যাংকগুলো আছে যাদের কাছে তারা আছে, আমাদের যাদের ডিলারশিপ আছে, ডিলার লাইসেন্স আছে যারা ওখানে কিনছেন, তারা এদের কিন্তু সক্রিয় ভূমিকায় থাকতে হবে বাজারটাকে সুস্থ ধারায় রাখার জন্য। এবং বাজার যদি কখনো অসুস্থ হয়, আমি মনে করি রেগুলেটরের পক্ষ থেকে এদেরকেই সবচাইতে বেশি বিচারের আওতায় আনা উচিত, কারণ এরাই সবচাইতে বেশি ডিল করে। আমি আবার নাম মেনশন করতে চাই, স্পেশালি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আমাদের যারা ডিলার তারা, এবং বাংলাদেশের যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তারা। কারণ তাদের যে সামর্থ্য বাজারে বিনিয়োগ করা অথবা যেটাকে অফলোড করার, এই সামর্থ্য কোনো সাধারণ বিনিয়োগকারীর নাই। সুতরাং আপনাকে পরিষ্কার করে যেটা বলতে হবে সেটা হলো যে বাজার সুস্থ ধারায় রাখো, বাজার সম্পর্কে নেগেটিভ কথা কম বলো। বাজার যদি কালকে 200 পয়েন্ট বাড়ে, সেদিন মাননীয় চেয়ারম্যান, আমাদের বাংলাদেশ সিভিল লাইসেন্স কমিশনের মাননীয় চেয়ারম্যানের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন খুব পরিষ্কার করে, সুন্দর ডিএসসি যেদিন কত 60 বছর পূর্তি যেদিন হয়, সেদিন উনি বলেছেন যে লাভের আশায় আপনারা আপনাদের নীতি থেকে সরবেন না, খুব অল্প লাভের আশায় আপনারা আপনাদের নীতি থেকে সরবেন না। নীতির জায়গায় আসবে একটা ফোন জায়গাটাতে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। লাইনটা কেটে গেছে, দর্শক আপনি আবার চেষ্টা করুন। হ্যাঁ, উনি বলেছেন যে নীতি জায়গায়, উনি কি মিন করেছেন যে আপনারা যখন ট্রেড করছেন, আপনারা যখন শেয়ারগুলো কেনা বেচা করছেন, এমনভাবে করেন যাতে বাজারটা সুস্থ ধারায় থাকুক। ঠিক আমি ওনার ভাষায় একইভাবে বলতে চাই যে যারা বড় বড় বিনিয়োগকারী হিসাবে আমরা যাদেরকে চিনি, আমি আবারও নাম মেনশন করছি, 2বার নাম মেনশন করছি, ওনাদেরকে নৈতিক দায়িত্বের মধ্যে থেকে, নীতির মধ্যে থেকে, মানে সুস্থ ধারার যদি ওনারা বিনিয়োগ করেন এবং বিনিয়োগটাকে ব্যালেন্স করেন, তাহলে বাজার কিন্তু এরকম হবে না। কারণ সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে বাজারকে এইভাবে মোটিভেট করা, নেগেট ফেলে দেওয়া, উঠায় ফেলা, এটা সম্ভব নয়। এখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনারা গত 2-3 বছর ধরে সব জায়গায় বলে আসছেন, বিশেষ করে এখানে আপনারা যারা কথা বলেন পুঁজিবাজার নিয়ে, বিএসসিসি সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে সবাই কিন্তু একটা জিনিস বলছেন যে বাজারকে বাজারের মতো ছেড়ে দেওয়া হোক, এবং বারবার হস্তক্ষেপ এখানে কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আমরা এখন কি দেখছি? এখনও কিন্তু সেটাই দেখছি, আপনার বাজার বেড়ে যাচ্ছে, আপনি বাজারে মেসেজ দিয়ে দেন যে তোমার বিনিয়োগ তুমি করো, দেখে শুনে বুঝে বিনিয়োগ করো, কিন্তু বাজার বেড়ে গেছে সেই জায়গাটা টেনে ধরা বা বিক্রি করো, এটি যেমন কাম্য নয়। আবার এখন যদি আবার বলে যে তুমি আবার বাইরে যাও, সেটাও তো কাম্য নয়। তাহলে এই বিষয়টা তো সেই বারবার হস্তক্ষেপ আমরা দেখছি। এখন বিএসসিসি আপনি যেটি কথাটি বললেন, যে আমি যেটি বললাম, এখানে আমরা যেটা শুনছি যে টপ ব্রোকারেজ হাউসগুলো বা মার্চেন্ট ব্যাংকসগুলোর কাছ থেকে আমরা যেটা শুনছি, তারা সবাই তো নিশ্চয়ই মিথ্যা বলবে না। দ্বিতীয় হচ্ছে বিএসসিসির হয়তো সর্বোচ্চ মহল থেকে এটি করা হয়নি, হয়তো সর্বোচ্চ মহল এটি জানেও না। এই বিষয়টি কিন্তু একটি ভেবে দেখার সময় আসছে। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। কে আছেন? হ্যালো। হ্যাঁ জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমার নাম লাকি, আমি খিলগাঁও থেকে বলছি। হ্যালো জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো গত কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে আমাদেরকে শেয়ার মার্কেটে ডাকলো যে শেয়ার মার্কেট ভালো হবে, আপনারা আসেন, বিনিয়োগ করেন, ঠিক আছে, গয়না বিক্রি করে আসবেন না, জমি বিক্রি করে আসবেন না। আমি একটা মহিলা মানুষ হয়ে আমি আমার ক্যাশ টাকায় চাকরি করে যা ইনভেস্ট করছি, কষ্ট করে সেটাই না হয় আমি ওখানে ইনভেস্ট করেছি। এখন আজকে মনে করেন আমি একটা ইসলামী ব্যাংকে কিনেছি, ইসলামী ব্যাংক কেনার সাথে সাথে এই মার্কেটটা আজকে 3 দিন পর্যন্ত ভর। ভাই এখন আমার অবস্থাটা কি? আপনি এইটুকু আমাকে। দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে একটি প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, সেটি হচ্ছে যে ডিএসসি সংবাদ সম্মেলন করে ডাকলো, এটি মনে হয়
হয়তো ঠিক না, কারণ ওদিনের সংবাদ সম্মেলনটি ছিল বাজারকে সাবধান করা। এবং আরেকটি বিষয় আপনি বলেছেন যে ইসলামী ব্যাংকে কিনেছেন, ইসলামী ব্যাংক কয়েকদিন আগে 30 টাকা ছিল, এখন সেটি 50 টাকা থেকে এখন আবার 45 টাকা আসছে। তা আপনি 30 টাকা থেকে 13 দিনের যেটি 50 টাকা গেল সেই জায়গায় আপনি কেন কিনলেন? 2, তৃতীয় প্রশ্ন হচ্ছে যে গয়নাগাটি বিক্রি করে আসবেন না, তারা কিন্তু সাবধান করেছে যে আপনি বাজারে আসার আগে যথার্থ জ্ঞান নিয়ে আসেন। যদি আপনি জ্ঞান নিয়েই আসেন তাহলে 13 দিনে যেটি 60 টাকায় গেল 60% বাড়লো, সেটি কেন কিনলেন ফুরকান ভাই? আমি যেটা বলছিলাম যে আপনি তো ওনার উত্তর দিয়েই দিয়েছেন, তো তারপরে আমি ওনাকে যেটা উনি আসলে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছিলাম, দেখেন মানুষের ফিঙ্গার বার্ন হওয়ার ভয়, ওনারা কিন্তু ঠিক তাই হয়েছে, ওনারা কিন্তু ভিতরে ভয় কাজ করছে। উনি যদি কোনোভাবে এখন ওই টাকাটা ফেরত পান উনি আর বাজারের দিকে ফিরবে না, এটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি। তার মানে আস্থা আমরাই নষ্ট করছি, মানে আমরা বলতে যারা স্টেক হোল্ডার যারা আমরা আস্থাটা নষ্ট করছি, এবং এই আস্থা যদি আমরা আরেকবার নষ্ট করে দেই সেটা কিন্তু আমি এক কথা বারবার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বাজারের জন্য খুবই খারাপ হবে। তো যে কথাটা আমি বলছিলাম যে নীতির জায়গাগুলো, আপনারা যদি নীতির মধ্যে থেকে আপনারা যারা বাজারের বড় বড় স্টেক হোল্ডার যারা আছে তারা যদি নীতি এবং নৈতিকতার মধ্যে থেকে বাজারটাকে করেন। আরেকটা জিনিস হলো যে আপনি দেখেন বিসেকের ভূমিকা নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট এবং ডেফিনেটলি কোনো কনফিউশন নাই বিসেকের যে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বিসেকের একটা জায়গায় আমার খুব কষ্ট পাই মাঝে মধ্যে, যে আজে বাজে শেয়ারগুলো যখন বাড়ে তখন ওনাদের ভূমিকা দেখা যায় বাজারের শেয়ারটার দাম যখন অনেক বেড়ে গেছে তারপরে গিয়ে ওনাদের শেষ পর্যায়ে গিয়ে ওনাদের তখন চিন্তা হয় যে না এটা বোধহয় এখন তদন্ত হওয়া উচিত। কেন আমরা তো এটা ট্রেন্ড বুঝতেছি, আমরা কেন আগে থেকে এটা আটকাই না, কেন আমরা এটা আগে থেকে করি না, কারণ আমার সার্ভেলেন্স তো আছে। এই জায়গাটায় আমি বিএসইসিকে অনুরোধ করব যে আপনারা আগে থেকে ইন্টারভেন করেন, কারণ যেহেতু আপনারা ইন্টারভেন না করলে অন্য জিনিস, যেহেতু আপনারা ইন্টারভেন করেনি আপনারা আগে থেকে ইন্টারভেন করেন যাতে করে বিনিয়োগকারীরা বেঁচে যায়। কারণ আপনি যখন ইন্টারভেন করছেন ততক্ষণে যদি আমি আবার ইব্রাহিম খালেদের কথাই বলতে যাই, পুরোনো খেলোয়াড়রা নতুন করে খেলছে, খেলোয়াড় তো বের হয়ে যাবে, তাই আপনি খেলোয়াড়রা ধরলেন কেমনে? এখন সেই কথাটা আমি যেটা বলতে চাচ্ছি ওই কথাটাও ইব্রাহিম খালেদের যে কথাটা ছিল সেটাও যেমন ঠিক নয়, কারণ প্রমাণ ছাড়া কথা। আর ঠিক একই রকমভাবে আপনারা যখন শেয়ারটার দাম যখন বেড়ে যাচ্ছে তখন আপনারা তদন্ত দিচ্ছেন, সেটাও কিন্তু ঠিক নয়। যখন 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে তারপরে গিয়ে যদি আপনি তদন্ত দেন তাহলে সেই তদন্ত কতটুকু কাজে আসবে? তদন্ত আপনার সার্ভিলেন্স ডিপার্টমেন্টের কাছে তো সব কিছু আছে, এখন তদন্ত কমিটি করে বারবার টাইম বাড়ানোর মানেটা কি সেটি আমরা বুঝি না, বা আমরা সেটার এই তদন্ত রিপোর্টটাও আমরা দেখি না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে শেয়ার প্রতিনিয়ত বাড়ছে, আপনি যদি সার্কিট ব্রেকার ওপেন করে দেন তাহলে সে কোথায় যাবে? আমি এই জায়গাটা কিন্তু আপনাদের এখানে অনেকবার বলেছি যে সার্কিট ব্রেকার রাখা মানেটা কি। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সারা জীবনই সবসময় বেশি ছিল, এখনো আছে। একই কথা ইমরান ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে এই যে সব শেয়ারগুলো বাড়ছে সেগুলো সার্কিট ব্রেকার যদি ওপেন করে দেয়া হয়, এবং এটা আপনারাই বলছেন, সবাই কিন্তু এই কথাটা বলছে, আর আমরা দেখছি যে সার্কিট ব্রেকার 2010-এর পরে 20% থেকে হাফ করে নিয়ে আসা হয়েছে। তো এখন যেটি প্রতিনিয়ত বাড়ছে, 2 টাকা বেড়ে গেলেই হলটেড হয়ে যাচ্ছে, তাহলে সেটি সার্কিট ব্রেকার ওপেন করে দিলে সমস্যাটা কোথায়? এখানে বিএসইসির কথা হচ্ছে যে আমরা হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমরা দেখছি যে ভেতরে ভেতরে হস্তক্ষেপ কিন্তু হচ্ছে। সার্কিট ব্রেকার একটা বিল্ট ইন হস্তক্ষেপ আসলে, মানে এটা আসলে আমার যেটা মানে মতামত, আপনি যেটা বললেন বা ফোরকান ভাই যেটা বললেন আমি একমত। আমি এর আগেও যে কথাটা বললাম যে বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত, একইভাবে কোনো শেয়ারের প্রাইসকেও সেটা যেভাবে ন্যাচারালি মুভ করে এইভাবে চলতে দেওয়া উচিত। যেমন আমরা দেখি যে ডিভিডেন্ড ডিক্লারেশনের দিন সার্কিট ব্রেকার থাকে না, তাই না? তার মানে সেদিন হচ্ছে যদি কোনো রকম মনে করে যেটা 30% আরও বেশি প্রাইস হওয়া উচিত, 30% আপ হওয়ারও চান্স আছে। এখন নর্মাল ডেতে কেন সার্কিট ব্রেকার রেখেছে নিয়ন্ত্রক সংস্থা, আমার যেটা মনে হয় যে এটা আমাদের মার্কেটটা এখনও ওই রকম ম্যাচিউরড হয়নি, কারণ এখানে আসলে মার্কেট আমরা এখনও দেখতে পারি যে খুব দুর্বল মৌলভিত্তিক কোম্পানিতে ম্যানিপুলেশন বা এই ধরনের ইয়েগুলো কিন্তু খুব বেশি কাজ করে। সো ম্যানিপুলেশন যখন কাজ করে তখন দেখা যায় একটা খুব কোম্পানি যার এক্সিস্টেন্সে কোশ্চেন আছে টানা 3 দিন সার্কিট ব্রেকারে সে 30% গেইন করে, আসলে কোম্পানিটা আদৌ অপারেশনে আছে কিনা ডাউট আছে। এখন যেটা বলেন যে সার্কিট ব্রেকার হয়তো উঠে দিলে ওটা একদিনে 30% উঠে যেত। প্রবলেম হচ্ছে আমাদের বিনিয়োগকারীরা, তারা যখন কোনো শেয়ারে বিনিয়োগ করে হাই প্রাইসে, যেমন একটু আগে আমরা এক আপুর কথা শুনলাম, উনি কিনেছে, আপনি যেটা অ্যান্সার করেছেন যাতে এই রেটে কেন কিনলেন তাহলে, হ্যাঁ, তো উনি যদি কোনো হাই প্রাইসে কোনো শেয়ার কিনে থাকেন এবং তারপর যদি কেনার পর সেই শেয়ারটাতে ধরলাম সার্কিট ব্রেকার নাই, 30% একটা শেয়ার বেড়ে গেছে এবং সেদিন লোভে পড়ে কিছু বিনিয়োগকারী সেই শেয়ারটা কিনলো, কেনার পরের দিন দেখা গেল সার্কিট ব্রেকার যেহেতু নাই, তো ডাউন সাইডও সার্কিট ব্রেকার নাই, সে ম্যাচিউর হতে হতে এটা শেয়ার আবার 30% নাই, অর্থাৎ সে 30% লসে চলে গেছে।
তখন কিন্তু দেখা যায় যে তারা এটা দোষটা দেয় রেগুলেটর, ডিএসি বা যারা ফান্ড ম্যানেজার আছে তাদেরকে। তারা কিন্তু কখনো বলে না যে আমি নিজে ভুল করেছি, আমার এত প্রাইসে কেনা উচিত হয়নি, 30% আপনাকে যদি আমার যেটা মনে হয় এই সার্কিট ব্রেকারটা বিষয় যে এই ব্যাংকের শেয়ার নিয়ে যে দর্শক ফোনটা করলেন, ইসলামী ব্যাংকের যে শেয়ারটা বাড়ার পরে কিন্তু পুরো ব্যাংকিং সেক্টর মুভমেন্ট গেছে এবং ব্যাংকিং সেক্টর যখন বাড়লো অন্য শেয়ার কিন্তু ব্যাপক কারেকশন হয়েছে। আবার এখন যখন বাজার কারেকশন হচ্ছে তখনও কিন্তু ওই শেয়ারগুলো কারেকশন হচ্ছে। তার মানে আপনার অন্য শেয়ার, ব্যাংক ছাড়া অন্য শেয়ার যারা ধরে আছেন তাদের কিন্তু পুঁজি অনেকেরই নাই এই কয়েকদিনে। তো ইসলামী ব্যাংক যখন পথ দেখালো, 3 দিন হলটেড হলো, মানে এমন কি আসলো যে 13 দিনে 60% প্রাইস বাড়লো? ট্রুলি স্পিকিং আমি এমন কিছু পাইনি, মানে আমার কাছে মনে হয় এমন কিছু আছে এবং মজার বিষয়টা হচ্ছে যে আমরা এই ক্যাপিটাল মার্কেট নিয়ে যারা কথা বলেন, এখানে একটি স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই ব্যাংকের শেয়ার নিয়ে তারা পজিটিভ বলছেন। রাইট, ডেফিনেটলি তারা যেটা পজিটিভই বলবেন, কিন্তু শুধু ব্যাংকের শেয়ারই ভালো আর বাজারে অন্য কোনো শেয়ার নেই, এটি কি কাম্য কিনা? এটা অবশ্যই কাম্য না, মানে অবশ্যই এখন যদি ব্যাংকের শেয়ার কারেকশন হয় তাহলে তো ওই একদম টপে যে বিনিয়োগকারীরা কিনলো এবং ক্ষতিগ্রস্ত কারা হবে? এই বিনিয়োগকারীরাই হবে। তো আমি মনে করি যে এখানে মানে এটা কেন ব্যাংকের শেয়ারকে এইভাবে আলাদাভাবে প্রমোট করা আমি কোনো রিজন দেখি না। সব সেক্টরেই ভালো ভালো শেয়ার আছে, শুধু যে ব্যাংক সেক্টর মানে সবই ভালো তা না, ব্যাংকের মধ্যেও ভালো খারাপ আছে। তবে ব্যাংক সেক্টরে যে জিনিসটা হয়েছে, আমি আপনি যেটা বললেন একদম এক্স্যাক্টলি সেই কেসটাই হয়েছে। আমরা দেখলাম এই র্যালির কথা আমি বললাম যে এই র্যালিতে মার্কেট 35% মতো বেড়েছে, ব্যাংক সেক্টর বেড়েছে প্রায় 55% এবং এনবিএফআই ফিনান্স বেড়েছে 70%-এর উপরে। অর্থাৎ এই র্যালিটা কিন্তু পুরাটাই লিড করেছে ব্যাংক এবং এনবিএফআই। তো এই লিডটা করার পেছনে মেইন যে রিজনটা মনে হয় মার্কেটে ইয়ার এন্ডটা, ব্যাংক এবং এনবিএফআই এর ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বর। ইমরান ভাই, শুধু কি ইয়ার এন্ড? আপনি দেখেন অন্য শেয়ার যখন বাড়ে, এই যে আপনারাই এই অনুষ্ঠানে ফুরকান ভাই অনেকবার বলেছেন যে এই যে কারণ জানতে চাওয়া, বাড়লেই কারণ জানতে চাওয়া, সেটি কিন্তু ব্যাংকের বেলায় হয়নি, সেটি কিন্তু এনবিএফআই এর বেলায় হয়নি। এটি এবং টানা যখন 50-60% বেড়ে যায় কোনো ব্যাংক, তখনও কিন্তু হয়নি। তার মানে কি এটা কৃত্রিমভাবে করা হয়েছে বিষয়টা? আমি ওই ব্যাপারে সরাসরি কিছু বলবো না, কিন্তু যেটা আপনি যেটা বললেন যে এটা হলে সবার জন্যই হওয়া উচিত। বাট একটা জিনিসে ব্যাংক সেফ সাইডে যেটা ছিল, যারা যেই কারণে হয়তো কোরিটা সেভাবে আসে নাই, ব্যাংকগুলো পি রেশিও, ব্যাংকগুলো পি ছিল অনেক কম, 7-8 পিতে নেমে আসছিল। তো যখন এদের বাড়ার পরেও যদি 100%ও রেজ করে, পি হয়েছে 15। যেদিন ডিভিডেন্ড দিয়েছে মনে আছে, যেদিন ডিভিডেন্ড দিয়েছে অনেক ভালো ইপিএস দিয়েছে, সেদিন দাম বাড়ার কারণ জানতে চেয়েছে ডিএসসি, বিএসআরএম লিমিটেডের ক্ষেত্রে গত বছর। এটা আমি কোনো রিজন আমি দেখি না, কারণ তো অলরেডি ব্যাংকের শেয়ার যখন বাড়বে, আমরা বলছি না ব্যাংক খারাপ, ব্যাংকের শেয়ার বিনিয়োগকারী কোন শেয়ারে বিনিয়োগ করবে, ব্যাংকের শেয়ার করা উচিত আর কি, কোন শেয়ারে বিনিয়োগকারী বিনিয়োগ করবে সেটা তাকেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ব্যাংকের শেয়ার যখন টানা বেড়ে যাবে তখন সবাই এটাকে প্রমোট করবে এবং প্রমোট করবে উইদাউট এনি সলিড বেস। শেষ কথা যদি জানতে চাই এই বিষয়ে, আমি যেটা বলবো সেটা হলো, দেখেন ব্যাংকের শেয়ারগুলোকে প্রমোটের যদি কথাটা বলে থাকেন, সেটা ডেফিনেটলি স্পেশালি কোনো সেক্টরকেই এখান থেকে বসে বা অন্য যেখান থেকেই বসে হোক না কেন, প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক, এটাকে প্রমোট করার কোনো সুযোগ নাই। এই প্রমোট করা মানে হলো আমি ম্যানিপুলেট করছি। আচ্ছা, তাহলে প্রমোট করা ঠিক নয়। আচ্ছা, বাট ফ্যাক্টটা আমার বলা উচিত। এখন যদি আমি দেখি যে অন্যান্য সেক্টরের পি রেশিও হয়ে গেছে 13, 14, 15, আর আমি যদি দেখি যে ব্যাংকিং সেক্টরের পি আছে আমার 7, তাহলে সেটা বলতে তো আমার কোনো দোষ নাই যে অমুক সেক্টরে পি আছে 13 আর ব্যাংকিং সেক্টরে পি আছে 7। আপনি তো আমাকেই বলছেন যে তুমি দেখে শুনে বিনিয়োগ করো। আমি যদি দেখে শুনে বিনিয়োগ করি, আমি তো পি রেশিও দেখতে পাচ্ছি। আপনার বলা উচিত যে আপনি পি রেশিও দেখে বিনিয়োগ করেন। আপনি তো বলতে পারেন না যে ওইটা 6 আছে ওইটা 10 আছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি। আমি মনে হয় হাসিব ভাই মানে জি একদম শেষ পর্যায়ে আমি একটু দ্বিমত করব এই কারণে, কারণ একটু আগে আমি বলে আসছি যে যদি আমি খারাপ শেয়ারগুলো সম্পর্কে না বলে দেই, ঢালাওভাবে বলি যে বাজার বেড়ে যাচ্ছে কিন্তু স্পেসিফিক সিকিউরিটিজ বলছি না, তাইলে কিন্তু আমি পাবলিককে মানে ট্রু ফিট যেটা সেটা দিতে পারছি না। রাদার আমি যদি এরকম স্পেসিফিক সেক্টরাল পিটা বলে দেই, ট্রু ফিটটা কিন্তু পাবলিক পাচ্ছে, তখন পাবলিক সিদ্ধান্ত নিচ্ছে কোথায় যাবে। বা আমার যেটা মনে হয় স্পেসিফিক ব্যাংক নিয়ে নয়, স্পেসিফিক ব্যাংক নিয়ে নয়, সেক্টর নিয়ে বলা যেতে পারে। আমার মনে হয় যে প্রমোট
করা যেটা মানে এটা যদি কোনো ব্যাকড বাই লজিক থাকে এবং সেটার ভালো একটা অ্যানালাইসিস থাকে আমি কি জন্য প্রমোট করছি, তারপর হচ্ছে বিনিয়োগকারীর দায়িত্ব সেই অ্যানালাইসিসটা গ্রহণ করবে কি করবে না। বাইরের দেশে কিন্তু দেখা যায় উন্নত দেশগুলোতে একটা স্টক নিয়ে 10 জন অ্যানালিস্ট সে তার রেটিং, আমাদের দেশে সেই নিয়মটা নাই। তো সেই নিয়মটা যেহেতু নাই দেখে আমাদের কিন্তু মার্কেটে অলরেডি একটা ইনফরমেশনে দেখা যায় ইনফরমেশন আমরা ঠিকমতো পাচ্ছি না। একজন সাধারণ বিনিয়োগকারী যে চাকরি করে তার কিন্তু সময় নাই অ্যানালাইসিস করার মতো। তার দরকার মার্কেটে রেডি যদি সে কিছু রিপোর্ট পায় সে এটা পড়ে সে জাজ করবে যে আচ্ছা কোন অ্যানালিস্টটা আমি তাহলে গ্রহণ করবো আর কি। তো আমাদের কিন্তু সেই জিনিসটা নাই। তো আমার মনে হয় অ্যানালাইসিসটা এটা আমি এনকারেজ করি আসুক, কিন্তু সেটা ব্যাকড বাই একটা সলিড রিজন। আপনি যেটা বললেন 55% বেড়ে গেছে ব্যাংক, যদি তাই হয় এই যে বিনিয়োগকারীরা শেষে যদি গত বুধবার বা মঙ্গলবারে বিনিয়োগ করে থাকে তাদের অবস্থা কোন জায়গায় এই 2-3 দিনে সেটি হিসাব করার ব্যাপার আছে এবং সেই অনুযায়ী কথা বলার আগে একটু ভেবে নেওয়া উচিত। দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।